এত ভয় কেন মামুনি? তুই জানিস আমি নিজের জিনিস কতটা আগলে রাখি, সেখানে এমন একজন যে আমার কাছে স্পেশাল থাকে কিভাবে? অনেক হিসেব বাকি আছে তোমার, সেসব না মিটিয়ে নতুন মেয়ে নিয়ে ঘুরবে। জয়ী হয়ে এসো। ওদের বাঁচাতে হলে তোমার সামনে কিন্তু অনেক বড় লড়াই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক শ্রোতা বন্ধুই গল্প নিয়ে মতামত জানিয়ে চ্যানেলের নতুন গল্প শোনানোর আবদার করেন। এক্ষেত্রে আপনারা থ্রিলার ডেনকে সাবস্ক্রাইব না করলে চ্যানেল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই গল্প শুনতে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের আজকের নিবেদন লেখিকা সন্দীপা চক্রবর্তী কাঞ্জিলালের গল্প রক্তঋণ। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে বিশ্বজিৎ, বর্ণালী, প্রিয়াঙ্কা, হ্যাপি, মলয়, খুশি, ব্রতদীপ, বাল্মীকি, দীপায়ন, উর্মি, অধ্যায়, অস্মিতা, কৌশিক, স্নেহাদ্রি, প্রীতম, ঋষিতা, অতনু, অমিত, দেবজিৎ ও দিতিপ্রিয়া। শুরু হচ্ছে আজকের গল্প রক্তঋণ। আজও ঝামেলা করেই শেষ হলো ফোন কল। তানিয়া ভেবে পায় না রোজ এত ঝামেলা কেন করে জিশান। তার থেকেও বেশি অবাক হয় ও এটা ভেবে যে এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে হওয়া সত্ত্বেও সে কেন এই ছেলেটাকে ছেড়ে যেতে পারে না। রোজ এই এত এত ঝামেলা আর ভালো লাগে না তানিয়ার। গত এক সপ্তাহ ধরে তানিয়ার মাথা খারাপ করে দিচ্ছে সে শহরে নতুন তৈরি হওয়া মিউজিয়ামে যাওয়ার জন্য। এরকম না যে তানিয়ার ঘুরতে যেতে ভালো লাগে না, কিন্তু মিউজিয়াম ব্যাপারটা ঠিক ভালো লাগে না ওর। কেমন যেন বদ্ধ বদ্ধ লাগে, দম বন্ধ হয়ে আসে। ছোট থেকে এই সমস্যাটা আছে ওর। জিশান সবটা জানেও, তারপরও কেন তানিয়াকে জোর করে চলেছে ধারণা নেই ওর। রাতে খেতে বসে তরুণবাবু একমাত্র আদরের মেয়েকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমার সোনামার? এত সুন্দর মুখটা কালো হয়ে রয়েছে কেন? না না, কিছু হয়নি বাবাই। আমি শুধু ভাবছিলাম ছোট থেকে আমি মিউজিয়ামে যেতে এত ভয় পাই কেন। আমার বন্ধুরা মিউজিয়ামে সবাই যেতে চাইছে, আমাকেও বলছে ওদের সঙ্গে যেতে, কিন্তু আমি একদম ভরসা পাচ্ছি না। ও এই ব্যাপার, তুমি অবশ্যই যাবে। তোমার ইনহেলারটা সাথে নিয়ে যেও, দেখো কিচ্ছু হবে না। তানিয়া চুপ করে কথাটা শুনে খাওয়া শেষ করে। তারপর নিজের ঘরে আসার একটু পরেই দরজা নক করে ঘরে এলেন অনুষা দেবী, তানিয়ার মা। মেয়েকে উদাস দেখে বললেন, যেখানে যেতে ইচ্ছে করছে না সেখানে যাওয়ার দরকার নেই, জোর করে কিচ্ছু করতে হবে না তোকে। না মা, আমাকে এবার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই যেতে হবে সবার সাথে। আমাকে জানতে হবে মা, আমার কেন এত কষ্ট হয় মিউজিয়ামে গেলে। তোমার ঠিক যেটা ইচ্ছে করে সেটাই করবে, কোনো জোর নেই। তানিয়া নিশ্চিন্ত মনে চোখ বুজে মায়ের গন্ধটা বুক ভরে টেনে নিল। অনুষা দেবী মেয়েকে আদর করে ঘর থেকে বেরোতেই শান্ত মনে জিশানকে কল করল তানিয়া। ফোনটা ধরতেই তানিয়া বলে উঠল, শোন, আমি যাব, তবে তোর অশান্তির ভয় যাচ্ছি এটা ভাবিস না। আমি যাব কারণ আমার যেতে ইচ্ছে হয়েছে তাই। যাই হোক, আমার বেশি কথা বলতে আর এখন ভালো লাগছে না। গুড নাইট, রবিবার দেখা হচ্ছে, বাই। জিশানকে একটা কথাও বলবার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল তানিয়া। এবার ঘুম আসবে।
বালিশটা টেনে নিয়ে শুয়ে পড়ল তানিয়া। শুতে যতক্ষণ ঘুম এসে দু হাতে জড়িয়ে নিল আদুরে প্রেমিকের মতো। রবিবার দিনটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। তরুণবাবু আবার একবার ইনহেলার নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে নিজের কাজে বেরিয়ে গেছেন। অনুষা দেবীও নিজের কাজে ব্যস্ত। তানিয়া যখন রেডি হয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো, অনুষা চমকে গেলেন। আজ নিজেকে নীল রঙের চুড়িদারে সাজিয়েছে তানিয়া। গাঢ় সমুদ্র নীল রঙে তানিয়ার ফর্সা রং যেন আরও ফর্সা লাগছে। আলগা মেকআপ করায় অদ্ভুত মায়া কাড়া লাগছে মেয়েটাকে। তার ছোট্ট মেয়েটির এইভাবে বড় হয়ে ওঠায় যখন অনুষার চোখ দিয়ে জল গড়াচ্ছে, তানিয়া ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলল, এ কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? এত সুন্দর কবে হয়ে গেল আমার মেয়েটা। খুব সাবধানে যাবে, আর মনে রাখবে, যারা ভালোবাসে তারা জোর করে না। অনুষা মেয়েকে জড়িয়ে ধরে আঙুল কামড়ে কথাটা বলতেই তানিয়া চমকে তাকালো। আমি তোর মা, আমাকে না বললেও আমি বুঝি তোকে। আমার মনে থাকবে তোমার কথাটা, তুমি চিন্তা করো না, আমি খারাপ কিছু করব না। তুই আমার মেয়ে, বিশ্বাস আছে আমার তোর উপর। সাবধানে যা, তাড়াতাড়ি ফিরে আসবি। তোর জন্য আজ তোর পছন্দের বিরিয়ানি বানাবো। তানিয়া খুব খুশি হয়ে বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আগে জিশানকে তুলতে হবে, তারপর সোজা মিউজিয়াম। যখন তানিয়ার গাড়ি জিশানের সামনে এসে দাঁড়ালো, জিশান হালকা হেসে উঠে এলো গাড়িতে। তানিয়া জিশানের দিকে না তাকিয়ে ড্রাইভার কাকাকে এগোতে বলল। জিশান তানিয়াকে হাত বাড়িয়ে কাছে টানতে গেলে তানিয়া অনিচ্ছা বসে সরে বসল। জিশান বিরক্ত হলেও কিছু বলল না। যাচ্ছে তো ওরই সাথে, অনেক সময় পাওয়া যাবে। জিশানের মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। তানিয়া সেটা খেয়াল করল না। যখন ওরা দুজন মিউজিয়ামের গেটে নামলো, লোকজন তখনও আসতে শুরু করেনি। ওরা দুজন মিউজিয়ামের আশেপাশে ঘুরে দেখতে থাকলো। হঠাৎ জিশানের চোখে পড়ল একটা প্রাসাদের মতো বাড়ি, যদিও ভাঙা। জিশান তানিয়াকে বলল, চল ঘুরে দেখে আসি ভেতরটা। তানিয়াও না করল না। বাড়িটা দেখে ওরও কেমন যেন মনে হচ্ছিল, খুব চেনা। দুজন বাড়িটার ভেতরে ঢুকতেই বাইরের দরজাটা বন্ধ হয়ে গেল শব্দ করে। তানিয়া চমকে তাকাতেই দেখতে পেল চারটে ছেলে দরজাটা আটকে তানিয়ার দিকে বিশ্রীভাবে তাকিয়ে হাসছে। তানিয়া ভয় পেয়ে জিশানের হাতটা চেপে ধরতেই জিশান ওকে জড়িয়ে ধরে বলল, এত ভয় কেন মামুনি? এতদিন অনেক নানা করেছো, আজ আমার না আমাদের পালা। বলে বাকি ছেলেগুলোর দিকে তাকিয়ে হাসতে লাগলো। তানিয়া অবাক হয়ে গেল। জিশান বলতে থাকলো, আগেই এসে বাড়িটা দেখে গেছি। তুই কি ভেবেছিলি তোর মতো ননির পুতুল ধনির দুলালিকে বিয়ে করব? এত শখ নেই আমার। আমার শুধু তোকে একদিনের জন্য পেলেই হবে। তানিয়া এতটাই অবাক হয়েছে, কথাও বেরোচ্ছে না ওর মুখ দিয়ে। এই এত এত ভালোবাসার কথা, এত ভবিষ্যতের প্ল্যানিং, সব মিথ্যে। মা বাবা ইয়ের কথা মনে করে চোখ ফেটে জল বেরিয়ে এলো তানিয়ার। জিশান আর ওর বন্ধুরা যখন বিহবল তানিয়ার ওড়না ধরে টান দিল, তানিয়ার শুরু হলো শ্বাসকষ্ট। জিশান যখন তানিয়ার সালোয়ার ধরে টানতে থাকলো, হঠাৎ ঘরটার মধ্যে যেন ঝড় উঠল। একটা ধুলোর ঝড় যেন আছড়ে পড়ল শয়তানগুলোর ওপর। 5টা শয়তানের চিৎকারের মধ্যেই তানিয়া জ্ঞান হারালো। পুরো অন্ধকারে ডুবে যাওয়ার আগে তানিয়া শুনতে পেল কেউ জিনা জিনা বলে ডাকছে। যদিও ওর নাম তানিয়া, তবু ওর মনে হলো ওকেই যেন কেউ ওই নামে ডাকছে। জ্ঞান ফেরার পর বেশ কিছু সময় লাগলো তানিয়ার।
নিজেকে ফিরে পেতে। ভালো করে তাকাতেই তানিয়া অবাক হয়ে গেল। একটা বিশাল বড় সাজানো ঘরে একটা পালঙ্কে ও শুয়ে আছে, আর যে মুখগুলো ওকে ঘিরে আছে তাদের কাউকে সে চেনে না, নাকি চেনে? কোনোদিন এদের দেখেছে বলে মনে না হলেও কেন যেন খুব চেনা চেনা লাগছে। মুখগুলোর মধ্যে ছেলে মেয়ে দুই আছে, কিন্তু একটা জিনিস খুব খুব কমন, এরা সবাই ভীষণ সুন্দর দেখতে। চোখগুলো অদ্ভুত বাদামি রঙের, খুব গভীর, যেন এই চোখের অধিকারিণীকে বিশ্বাস করা যায়। তানিয়া কতক্ষণ এভাবে অবাক হয়ে তাকিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ খুব গম্ভীর গলায় একজন পুরুষ কণ্ঠ ওকে ডেকে উঠল। জিনা, জিনা মা। তানিয়া চমকে তাকাতেই ওর দম যেন আটকে এলো। একজন এগিয়ে এসেছে ওর দিকে, তার হাতে জিশানের মাথাটা ঝুলছে। তানিয়া চিৎকার করে উঠল, আর ঠিক সেই মুহূর্তে একটা স্নেহময় হাত এসে জড়িয়ে ধরল তানিয়াকে। তানিয়া চিৎকার করে কেঁদে উঠল। তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে লোকটা বলল, তুমি ভয় পেও না মা, তোমার কোনো ক্ষতি কেউ করবে না। তুমি একদম নিরাপদ আমাদের কাছে। আপনারা কারা? আমাকে চেনেন কিভাবে? আমি তো জিনা নই, তাহলে আমাকে এই নামে ডাকছেন কেন? এত প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু ভালো করে তাকিয়ে দেখো তো মা, আমাদের কি একটুও চেনা লাগছে না? চেনা লাগছে, মনে হচ্ছে আপনাদেরকে আমি দেখেছি এর আগেও, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না বলে তানিয়া দুহাত দিয়ে মাথার দুপাশে রগ চেপে ধরে চোখ বন্ধ করল। বন্ধ চোখের ওপারে কত আবছা ছবি যেন ভেসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু ধরা দিচ্ছে না। তানিয়ার সামনে বসা মানুষটি ওর মাথায় হাত রেখে বলতে শুরু করলেন, আমরা কেউ মানুষ নই রে মা, জন্মেছিলাম মানুষ হয়েই, কিন্তু একটা সন্ধ্যা আমাদের সবাইকে বদলে দিল, শুধু তোকে ছাড়া। তখন মুক্তিযুদ্ধের সময়, চারিদিকে রায়াট চলছে, বাড়ির মেয়ে বউরা সবসময় ভয়ে থাকে কখন কি হয়। অঘোর ভট্টাচার্য তার ছেলে মেয়ে বউ নিয়ে থাকতেন ময়মনসিংহে। সমাজের উঁচুতলার লোক হিসেবে আশেপাশের সবাই খাতিরও করত। ভট্টাচার্য মশাই ছিলেন ওখানকার তৎকালীন জমিদারের খাজাঞ্চি। আয়পত্রও ভালোই ছিল। ছেলে জন্মেজয়, মেয়ে জিনিয়া আর বউ জেসমিনকে নিয়ে খুব সুখের সংসার ছিল। হ্যাঁ, ওই সময়ে মেম বিয়ে করেছিলেন খাজাঞ্চি বাবু। এই নিয়ে অশান্তি হলেও সবটা মানিয়ে নিয়েছিলেন তারা। সব ভালোই চলছিল। একদিন সন্ধ্যায় এক সাহেব এসে ওঠেন ওনাদের বাড়ি। জিনিয়া ওর পিসির বাড়িতে গিয়েছিল, তাই সে বাদে বাকি সবাই ছিল। ওই লোকটি বাড়ির 3 জনেরই রক্ত নিঃশেষে শুষে নিয়ে এই হাসি খুশি পরিবারটাকে ফেলে দিল চরম অন্ধকার অভিশাপের দিকে। জিনিয়া যখন ফিরে এসেছিল, সে তার পরিবারকে
অন্যভাবে পেয়েছিল। তারা সবাই থাকলেও কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই ওই এলাকার প্রচুর মানুষ খুন হতে শুরু হয়েছিল। প্রথম সন্দেহ না করলেও পরবর্তীতে এলাকার মানুষজন সঙ্গত কারণে সন্দেহ করতে শুরু করলো এই পরিবারটিকে। যেহেতু জিনিয়া ছাড়া কেউই এই বাড়ির বাইরে আর বেরোতো না, জিনিয়া ছাড়া আর কেউ কারোর সামনে কিছু খেত না। সর্বোপরি যে মানুষগুলো এত হইচই করে বাঁচত, সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত, তারা একদম সবার কাছ থেকেই নিজেদের সরিয়ে নিয়েছিল। যখন ভট্টাচার্য মশাই বুঝলেন বিপদের গুরুত্ব, তিনি মেয়েকে কলকাতায় এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজেরা উঠে বসলেন জাহাজে। মাথায় তখন একটাই চিন্তা, পালাতে হবে। যা অভিশাপ তাদের মাথায় চেপেছে, মুক্তি নেই তা থেকে। শুধু একটাই চিন্তা, মেয়েটার কি হবে। তিনজন একসাথে একটা প্রতিজ্ঞা করলেন, মেয়ে নিজে থেকে তাদের কাছে না এলে তারা তাকে এই অভিশাপে টেনে আনবে না। জাহাজ চলতে শুরু করলো। এই হতভাগ্য তিন বাঙালি ভ্যাম্পায়ারকে নিয়ে। সেই 71 সাল থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আর তোকে পাহারা দিচ্ছি মা। তোকে ভুলে তো আমরা থাকতে পারবো না। চুপ করুন। আপনি বলছেন আপনাদের ঘটনা 71 সালের, ঠিক? এটা চলছে 2023, মানে 52 বছর। কিন্তু আপনাকে দেখে তো 50-এর বেশি কেউ বলবেই না। এই শুনুন, আপনারা আমাকে এই শয়তানগুলোর হাত থেকে বাঁচিয়েছেন, সেই জন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে যা খুশি তাই বলবেন আর আমাকে সেটাই মানতে হবে নাকি? সমানে বাজে কথা বলছেন আপনারা। বলতে বলতে তানিয়ার ফর্সা মুখটা লাল হতে থাকলো, কথা আটকে আসতে থাকলো, শ্বাসকষ্ট শুরু হলো। ব্যাগ, এই দুটো কথা শুধু বলতে পেরেছিল তানিয়া, তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ যখন খুলল, তানিয়া ঘরটায় নিজেকে একা শুয়ে থাকতে দেখতে পেল। মাথা ঠান্ডা করে তানিয়া ভাবতে থাকলো, কি হচ্ছে ওর সাথে? সত্যি কি অঘোর ভট্টাচার্য ওর বাবা? না না না, তা কি করে হয়? ওর বাবাই তো ওর বাবা। নিজের বার্থ সার্টিফিকেটেও আছে ওরই কাছে। তানিয়া বুঝতে পারলো একটা পাগলের দলের পাল্লায় পড়েছে, বা মাফিয়া চক্রের পাল্লায় পড়েছে সে। হ্যাঁ, হতেই তো পারে এরা ওকে আটকে রেখে ওর বাবাইয়ের কাছ থেকে টাকা আদায় করবে। ভয়ে তানিয়ার মুখ শুকিয়ে গেল, বুকের ভেতরটা খালি খালি লাগতে শুরু করলো। আবার কি ইনহেলারটা লাগবে? ভাবতে ভাবতেই নিজের ব্যাগটা খুঁজতে শুরু করলো তানিয়া। কিন্তু কোথায় ব্যাগ? ফোন, সেটাই বা কোথায়? হ্যাঁ, একটা ফোন করা খুব দরকার বাবাইকে। না জানি কত চিন্তায় রয়েছে তারা। এসব ভাবতে ভাবতেই একজন সুন্দরী মহিলা এসে ঢুকলেন ঘরে, হাতে তানিয়ার ব্যাগ, তার পরনে ঢাকাই শাড়ি, কিন্তু চলনে বলনে আদ্যন্ত মেম সাহেব। হতভম্ব তানিয়ার কাছে এসে উনি বললেন, আমি জানি তুমি খুব বিরক্ত হচ্ছ। এই নাও তোমার ব্যাগ, তোমার সব কিছু এর মধ্যেই আছে। তুমি সবটা একবার দেখে নাও, তারপর আমার সঙ্গে চলো। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসবো। তোমার মা বাবা হয়তো
খুব চিন্তা করছেন। মা, তুমি আমার জিনার পুনর্জন্ম। আমার জিনা মা আমার চলে যাবার কিছুদিনের মধ্যেই বেদবমি হয়ে মারা যায়। সন্তান হারানোর যন্ত্রণা আমি জানি। চলো। তানিয়ার হঠাৎ কি হলো, সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওনাকে। উনিও জড়িয়ে ধরলেন মেয়েকে বুকের মধ্যে। কিছুক্ষণ সময় এভাবেই পেরিয়ে যাওয়ার পরে তানিয়া বলে উঠল, আমি তোমাকে চিনেছি মা, আমাকে তোমার কাছে থাকতে দাও। না না না, তুমি এই জন্মের মা বাবার কাছেও ঋণী। ওনারা তোমাকে জন্ম দিয়েছেন। তুমি ফিরে যাও, ভেবো না। আমরা তোমার কাছেই থাকবো। সামনে তোমার বড্ড বড় বিপদ। তোমার জীবন সম্পূর্ণ বদলে যাওয়ার যোগ রয়েছে। আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই দেব না। তুমি যাও। একটা কথা মাথায় রেখো, কোনোভাবেই যেন কোথাও যাতায়াতের সময় রাস্তাঘাটে তোমার রক্ত না ঝরে। মানে কেন? আমাদের অনেক কিছুই নিয়ম মেনে চলতে হয়। তার বেশ কিছু আমাদের ভাঙতে হয়েছে তোমার কাছে থাকবার জন্য। সে কারণে আমাদেরই মতো অনেকে আমাদের খুঁজে বেড়াচ্ছে। তুমি যেহেতু আমাদেরই অংশ, তোমার রক্তের গন্ধ ওদের টেনে আনবে আমাদের কাছে, তোমার কাছেও। তাই সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। তানিয়াকে ওর গাড়ির কাছে পৌঁছে দিয়ে জেসমিন চলে গেলেন। তানিয়া গাড়িতে উঠে চোখ বন্ধ করল। গেট দিয়ে গাড়িটা বাড়িতে ঢোকার সময় তানিয়া লক্ষ্য করল বাবাই আর মা দুজনেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। অনুষা দেবী তানিয়া গাড়ি থেকে নামা মাত্র মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আয় মা, আয়। তরুণবাবু মেয়ে বউকে নিয়ে ভেতরে ঢুকলেন। ঘরে ঢুকেই অনুষা বললেন, তোর এত সুন্দর চুড়িদারটা ছিল কি করে? কি হয়েছে ঠিক করে বল। তানিয়া এতক্ষণ নিজের দিকে লক্ষ্যই করেনি। এবার সে তাকিয়ে দেখল সত্যিই অনেকটা ছিঁড়ে গেছে জামাটা। নিশ্চয়ই যখন শয়তানগুলো। তানিয়ার চোয়াল শক্ত হয়ে গেল। মেয়ের মুখের ভাব লক্ষ্য করে অনুষা তখন আর কিছু বললেন না মেয়েকে। বললেন, বুঝতে পারছি অনেক কিছু গেছে তোর উপর দিয়ে আজ। এখন চল, খেয়ে নিয়ে শুয়ে পড়বি। কাল আমি শুনবো কি হয়েছে। তরুণবাবুর অশান্ত মুখের দিকে তাকিয়ে হাত তুলে কিছু বলতে বারণ করে মেয়েকে নিয়ে চলে গেলেন তিনি। সেই রাতে নিজের বিছানায় শুয়ে তানিয়া ভাবতে থাকল, কি হলো ওর সাথে। কাল পর্যন্ত যে স্বাভাবিক জীবনটা ও কাটাচ্ছিল, সেই স্বাভাবিক জীবনে কি ফিরতে পারবে আবার? একটা দিন, একটা গোটা দিন ওর কাছ থেকে সব কেড়ে নিল। ওর প্রেম, ওর জিশান, যাকে ও এত ভালোবাসত, সে এত বড় শয়তান। ভাবতে পারে না তানিয়া। ওর বাবাই মা, যারা ওকে জন্ম দিয়েছেন, এত ভালোবেসেছেন, তারা ছাড়াও আরো এক স্নেহ মাখানো পরিবার আছে তানিয়ার। এসব ভাবতে গিয়ে তানিয়ার চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছে করল। কেন কেন একজন সাধারণ মেয়ের মতো জীবন কাটাতে পারবে না ও? কি দোষ করেছে? এসব ভাবতে ভাবতে চোখের জলে বালিশ ভেজাতে ভেজাতেই একসময় তানিয়া ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙল মায়ের আদরে। অনুসারও ঘুম আসছিল না বলে মেয়ের কাছে এসে শুয়েছিলেন। সকালে মেয়েকে জড়িয়ে ধরতেই ওর ঘুম ভেঙে গেছে। তানিয়াও মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কি হয়েছে মা, এবার বল আমাকে। তানিয়া সবটা খুলে বলল মাকে।
জিশানের কথা শুনে অনুষার চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু ওর পরিণতি শুনে খুব খারাপও লাগলো। আরে ওর বাড়ির লোকেদের কি অবস্থা! অঘোর ভট্টাচার্য ও তার পরিবারের কথা শুনে তাদের কথা বিশ্বাস না করলেও 2 হাত জোর করে তাদের উদ্দেশ্যে প্রণাম জানালেন অনুষা। ওরা না থাকলে আজ তানিয়ার কি হতো ভাবতেই গা শিউরে উঠল অনুষার। ওই ঘটনার পর অনেক দিন কেটে গিয়েছে। তানিয়ার কলেজের পরীক্ষাও শেষ। তরুণবাবু মেয়ে বউকে নিয়ে সিমলা ঘুরতে যাবেন ঠিক করেছেন। সব গোছগাছ রেডি, বেরোতে যাবে। তানিয়া সেই সময় দরজা বন্ধ করতে গিয়ে নিজের হাতে চোট লাগিয়ে বসল। অনুষা হাতটা চেপে ধরতে ধরতেই হাত দিয়ে অঝরে রক্ত ঝরতে লাগলো। বেড়ানো উঠল মাথায়। সবাই মিলে গাড়িতে উঠল হসপিটালের উদ্দেশ্যে। গাড়িতে উঠে তানিয়া কি মনে হতে একবার বাড়ির দিকে তাকালো। অবাক হয়ে দেখতে পেল যেখানে ওর রক্ত পড়েছে ঠিক ওখানে কেউ যেন মুখ ঝুঁকিয়ে বসে আছে। গাড়িটা চলতে শুরু করতেই আবছা অবয়বটা মুখ তুলে তাকালো। জিশান! তো ও তো, এটা কি করে হয়? তানিয়ার চিৎকার শুনে অনুষাও ওর দৃষ্টি অনুসরণ করে দেখতে পেল এক অদ্ভুত অবয়ব। মুখ চোখ ঠিক করে বোঝা না গেলেও হিংস্র হাসিটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। মুখের কষ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ওই অবয়বটা চলন্ত গাড়ি লক্ষ্য করে দৌড়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। অনুষা ভয়ে বিস্ময়ে চিৎকার করতেও ভুলে গেল। তরুণবাবু গাড়ি চালাতে চালাতে বউয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অনুষা তরুণবাবুর হাত খামচে ধরে গাড়ি থামাতে না করলেন। ফাঁকা হাই রোডে গাড়ি হু হু করে চলতে লাগলো। হঠাৎ করেই গাড়িটা থেমে গেল। তরুণবাবু গাড়ি থেকে নেমে দেখতে গেলেন কি হলো, কিন্তু বাঁকা রাস্তায় অনেক দূর পর্যন্ত কেউ কোথাও নেই। তরুণবাবু হাত তুলে বোঝাতে গেলেন সব ঠিকই আছে, কিন্তু মেয়ে আর বউয়ের দিকে তাকিয়ে তিনি চমকে গেলেন। ওদের চোখে অসম্ভব ভয় জমাট বেঁধেছে। তানিয়া ওই জখম হাত তুলে বাবাইকে বলছে, বাবাই, 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 সরে যাও বাবাই, বাবাই, সরে যাও, সরে যাও। তরুণবাবু পিছন ফিরতেই দেখতে পেলেন 3-4 জন অল্প বয়সী ছেলে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজনের মাথাটা অস্বাভাবিকভাবে ঝুলে রয়েছে, কিন্তু সেই ঝুলে থাকা মাথাটার মুখে পৈশাচিক হাসি। তরুণবাবু কিছু বলার আগেই একটা ছেলে এগিয়ে এসে তরুণবাবুর গলাটা চেপে ধরে ওপরে তুলে ধরল। মুখে বলল, তানিয়াকে আমাদের হাতে তুলে দে। তরুণবাবু মুখে কিছু বলতে না পারলেও হাত নেড়ে তানিয়াদের ইশারা করলেন যে তারা যেন পালিয়ে যায়। অনুষা দেবী গাড়ি থেকে নেমে এসে কাকুতি মিনতি করতে থাকলেন। ওকে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা, দয়া করে ওকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও ওকে। কিন্তু তার কথা কেউ না শুনেই তরুণবাবুকে ওপরেই ঝুলিয়ে রাখলো। এমন সময় একজন গিয়ে তানিয়াকে গাড়ি থেকে টেনে নামাতেই দেখতে পেল তানিয়ার হাতের ক্ষতটা। রক্তে রাঙা হাত দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে শয়তানটা নিজের দাঁতগুলো দিয়ে কামড়ে ধরল তানিয়ার হাত। তানিয়া একবার চিৎকার করেই কেমন যেন ঘোরের মধ্যে চলে গেল। চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগে তানিয়া শুধু শুনতে পেল অনুষা দেবীর চিৎকার করে কান্নার আওয়াজ। জ্ঞান হারানোর মুহূর্তে তানিয়া অনুভব করল কেউ যেন ওকে 2 হাতে জড়িয়ে ধরেছে। নরম অথচ পেশওয়ালা হাতের মধ্যে জ্ঞান হারালো তানিয়া। যদি সে দেখত তাহলে দেখতে পেত এক সুন্দর তরুণ তার নীল চোখে অবাক হয়ে তাকিয়ে আছে তানিয়ার দিকে, আর তার একটা হাত চেপে ধরে আছে শয়তানটার গলা। চোখ ফিরিয়ে যখন শয়তানটার দিকে তাকালো ওই তরুণ, তার শান্ত নীল চোখ পরিবর্তিত হয়ে টকটকে লাল হয়ে গেল।
মুখ খুলতেই বেরিয়ে এলো সদন্ত। তানিয়াকে গাড়িতে সযত্নে তুলে শয়তানগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল সে। তরুণবাবুকে ততক্ষণে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই শয়তান। তরুণবাবু যেভাবে অস্বাভাবিক ভঙ্গিতে রাস্তায় শুয়ে আছেন তাতে তার দেহে প্রাণ আছে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। অনুষা দেবী ফ্যাল করে তাকিয়ে আছেন। কোনো বোধই আর কাজ করছে না। শুধু ভাবছেন এরা কারা, কি বা করতে চাইছে। তানিয়ার উপর এত রাগ কেন তাদের? ওই সুন্দর মতো ছেলেটাই বা কে? কি হচ্ছে সব? শয়তানগুলোর চিৎকারে চারিদিক ভরে উঠল। অনুষা দেবী আর সহ্য করতে পারলেন না। তিনি জ্ঞান হারালেন। অনুষা দেবীর যখন জ্ঞান ফিরল তখন তিনি নিজেকে আর তানিয়াকে একটা দুধ সাদা বিছানায় শুয়ে থাকতে দেখলেন। তানিয়ার তখনও জ্ঞান ফেরেনি। অনুষা দেবী চারিদিকে তাকিয়েও তরুণবাবুকে দেখতে পেলেন না। আশঙ্কায় উনি কেঁদে ফেললেন। হঠাৎ দেখতে পেলেন খাটের পাশে রাখা বিরাট একটা ছবি একপাশে সরে যাচ্ছে। সেখানে একটা বড় সিঁড়ি দেখা যাচ্ছে। ওই সিঁড়ি দিয়ে উঠে আসছে একটা আবছা অবয়ব। অনুষা দেবী ভয়ে মেয়েকে চেপে ধরলেন। যে উপরে উঠে এলো তাকে অনুষা দেবী আগে দেখেছেন। সেই ছেলেটা, যে না থাকলে হয়তো আজ ওনারা কেউই বেঁচে থাকতেন না। অনুষা দেবীকে জেগে থাকতে দেখে ছেলেটি বলে উঠল, আন্টি সরি, আঙ্কেলকে বাঁচাতে পারিনি আমি। হয়তো আরেকটু আগে গেলেও উনি বেঁচে থাকতেন। বলে ছেলেটি মাথা নিচু করল। অনুষা দেবী হাউ হাউ করে কেঁদে উঠলেন। সেই আওয়াজ শুনে তানিয়া নড়ে উঠল। জ্ঞান ফিরে আসতেই তানিয়া ব্যথায় কোঁকিয়ে উঠল। সে তার হাতই নাড়াতে পারছে না। তানিয়াকে কষ্ট পেতে দেখে ছেলেটি এসে ওর হাত ধরে বলল, তুমি অনেক দুর্বল, এখনই উঠো না। এই মেঘ গম্ভীর কণ্ঠের অধিকারীকে তানিয়া জিজ্ঞেস করল, আপনি কে? আর আমরা কোথায়? বাবাই কোথায়? বাবাইকে দেখতে পাচ্ছি না কেন? আমি অরিন, আমি এখানেই থাকি। আজ আমার কাজ ছেড়ে ফেরার সময় তোমাদের দেখি। আমার পৌঁছতেই ওই শয়তানগুলো আঙ্কেলকে মেরে ফেলেছিল। আমি ওনাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমরা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই তোমাদের আমার বাড়িতে নিয়ে আসি। এবার তোমরা বলো তো, তোমাদের পিছনে ওই শয়তানগুলো পড়েছিল কেন? আর তোমরা কারা? তানিয়া ওর বাবাইয়ের কথা শুনে অঝরে কাঁদতে শুরু করেছিল। ওকে থামানোই যাচ্ছিল না। তাই অনুষা দেবী অরিনকে সবটা খুলে বললেন। অরিন সমস্ত কথা শুনে বলল, অঘোর ভট্টাচার্য, আরে ওনার জন্যই তো আমি এসেছি। উনি ইমোশনাল হয়ে গিয়ে নিজের আর নিজের পরিবারের বিপদ ডেকে এনেছেন। এবার বুঝলাম ওই শয়তানগুলো তানিয়াকে মারতে চায় কেন। কেন? এটা বলতে হলে তোমাদের আমাদের ইতিহাস বলতে হবে। দেখো, ভ্যাম্পায়ার বলতে তোমরা বোঝো ড্রাকুলাকে, যেটা একটা গল্প কথা। আমরাও তোমাদেরই মতো ঈশ্বর সৃষ্ট প্রাণী। তোমাদের অ্যানাটমি আলাদা আমাদের থেকে। পৃথিবীতে ভ্যাম্পায়ার শুধু আমরা নই, ভ্যাম্পায়ার ব্যাট, ভ্যাম্পায়ার স্কুইরেল আছে। এর থেকেই হয়তো এই ধারণা প্রচলিত হয়েছে যে আমরা রূপ বদলে ব্যাটের রূপ নিতে পারি, কিন্তু এটা ভুল তথ্য। আমরা রূপ বদলাতে পারি না, তবে রক্তই আমাদের প্রধান খাদ্য। আগে মানুষদের মেরে রক্ত খাওয়া গেলেও এখন আমাদের কমিউনিটিতে এটা একেবারেই নিষিদ্ধ। যদিও বা কখনো কোনো মানুষের রক্ত খেয়েও ফেলি, আমরা এতটা পরিমাণেই খেতে পারি যাতে কোনো শারীরিক ক্ষতি হবে না। তারপর তাদের ভুলিয়ে দেওয়াটাও আমাদের নিয়ম। ভুলিয়ে দেয় কি করে? দেখো, তোমরা মানুষেরা স্বল্পায়ু, কিন্তু আমরা দীর্ঘকাল বেঁচে থাকি। এত বছর ধরে বেঁচে থাকার কারণে আমরা প্রাচীনকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যত রকম বিদ্যা আহরণ করা সম্ভব সবই করে থাকি। তাই আমাদের অনেক রকম ক্ষমতা আছে। তোমাকেও অনেক রকম বিদ্যা শিখতে হবে তানিয়া, নিজেকে বাঁচানোর জন্য। আমি শেখাবো তোমাকে। তোমার সামনে অনেক বড় যুদ্ধ। আগের জন্মের রক্তের ঋণ শোধ করতে হবে তোমাকে, এই জন্মেরও। তারপরই তুমি বেছে নেবে কোন সম্পর্ক তুমি বেছে নেবে, কোন জীবনে থাকতে চাইবে। তানিয়া মন্ত্রমুগ্ধের মতো শুনছিল।
এবার অনুষা দেবীর দিকে তাকিয়ে বলল, মা, আমি পারবো তো? অনুষা দেবী মেয়ের হাতটা শক্ত করে ধরলেন। অরিন কথা বলতে বলতেই শুনতে পেল সিঁড়ি বেয়ে কেউ যেন উঠে আসছে। অনুষাও মেয়েকে বুকের কাছে আগলে রাখল। সিঁড়ি দিয়ে যে উঠে এলো তাকে দেখে বেশ কিছুক্ষণ মা মেয়ের মুখটা হাঁ হয়ে রইল। অরিন ব্যাপারটা বুঝতে পেরে বলল, এ আমার ভাই, আমরা 4 ভাই, আমাদের প্রায় একই রকম দেখতে। ততক্ষণে যে ঘরে এসেছে সে বলতে শুরু করলো, আমার নাম জয়। তানিয়া দেখলো ছেলেটাকে অরিনের মতোই দেখতে, শুধু এর চোখ দুটো সবুজ আভ, মাথার চুলগুলো একটু সবজে ধরনের। কিন্তু যেটা দেখে অস্বস্তি বোধ হচ্ছে সেটা হলো এই ছেলেটার কপাল থেকে নাক পর্যন্ত একটা অদ্ভুত কাটা চিহ্ন। জয় হয়তো তানিয়ার মুখ দেখে কিছু বুঝতে পেরেছিল। ওর হাতটা মুঠো হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। অরিন প্রথমে খেয়াল করেনি ব্যাপারটা। যখনই খেয়াল করলো, ও ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে জয়কে চেপে ধরল। জয়ের ততক্ষণে সদন্ত বেরিয়ে এসেছে। ও সর্বশক্তিতে তানিয়ার দিকে এগোতে চাইছে। অরিন এতক্ষণ ওকে নিজের সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু যখন বুঝল জয় থামবে না, ও জয়কে ছেড়ে দিল। তানিয়া বিস্ফারিত চোখে দেখল জয় ওর ক্ষত হাত লক্ষ্য করে তেড়িয়ে আসছে। হঠাৎ অরিনের দিকে তাকিয়ে তানিয়া কেঁপে উঠল। অরিনের যেন গোটা শরীরে আগুন লেগে গেছে, ওর চোখ দিয়েও যেন আগুন ছুটছে। অরিন তেড়ে এসে জয়ের 2 ভুরুর মাঝে একটা আঙুল ছোঁয়ালো। জয়ের শরীরটা কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেল। অরিনও জয়ের পাশে মাটিতে ধপ করে বসে পড়ল। অনুষা ছুটে গেলেন অরিনের দিকে, কিন্তু অরিন একটা হাত তুলে তাকে এগোতে না করল। অনুষা থেমে গেলেন। অরিন আস্তে আস্তে জয়ের মাথাটা কোলে নিয়ে বসল। তানিয়া অবাক হয়ে দেখল অরিনের চারিদিকে আবার যেন একটা আগুনের শিখা জেগে উঠেছে, কিন্তু আগুনের রং এবার নীল, শান্ত আগুন। যেন এই আগুন কাউকে পোড়াবে না, বরং শান্তি দেবে। অরিন আস্তে আস্তে জয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জয়ের জ্ঞান ফিরে এলো। অরিন কিছু বলার আগেই জয় উঠে দাঁড়িয়ে অরিনকে বলল, এই মেয়েটার জন্য আজ তুমি আমার গায়ে হাত তুললে? আর কোনো কথা বলতে না দিয়ে জয় ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে। অরিন একবার তানিয়ার দিকে তাকিয়ে দৌড়ে বেরিয়ে গেল ভাইয়ের পিছন পিছন। তানিয়া অরিনের দৃষ্টিতে যেন অদ্ভুত একটা ভরসা পেল। কিছুক্ষণ কেটে যাওয়ার পর অনুষা যখন মেয়েকে কিছু বলতে যাবেন, তখনই ঘরে একটা বাচ্চা ছেলে এসে উটোপুটি করতে শুরু করলো। এরও মুখের সাদৃশ্য লক্ষ্য করে তানিয়ারা বুঝল এ ওদেরই আর একটা ভাই। এই ছেলেটার চুল আকাশ নীল, চোখও একই রঙের। মুখের দুষ্টু মিষ্টি হাসি আর মায়াবী মুখটা দেখেই কোলে তুলে নিতে ইচ্ছে করে। তানিয়া ওকে ডেকে বলল, তুমি কে? আমি জনি। তুমি তো সেই দুষ্টু মেয়েটা না, যাকে নিয়ে দাদারা ঝগড়া করছে? তানিয়া এত টেনশনের মধ্যেও হেসে ফেলল। ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলল, বলো তো, আমাকে কি তোমার দুষ্টু বলে মনে হচ্ছে? আমি কি করে জানবো? তোমাকে তো আমি চিনিই না, কিন্তু আমি বলতে পারবো তুমি কেমন, দেখবে? বলতে বলতেই তানিয়ার কপালের দুপাশের রগ টিপে ধরল 2 হাত দিয়ে। তানিয়া বুঝতেও পারল না কি হচ্ছে ওর সাথে। হঠাৎ যেন ওর চারপাশটা ব্লার হতে শুরু করলো। তানিয়া দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে পড়ে গেল। অনুষা দেবী মেয়ের অবস্থা দেখে চিৎকার করে উঠল। অনুষা দেবীর চিৎকারের নিচ থেকে অরিন ছুটে এলো। অরিন এসে দেখে তানিয়া মাটিতে শুয়ে আছে, জনি বসে আছে ওর উপর দুদিকে পা দিয়ে, আর ওর নীলচে চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। ওর মুখে খিলখিল হাসি, আর মুখের থেকে সদন্তগুলো বেরিয়ে এসেছে। ও আস্তে আস্তে ঝুঁকে বসছে তানিয়ার দিকে। আরিন বাজ পড়ার মতো শব্দে ডেকে উঠল, জনি! জনি চমকে তাকালো। জনি দেখলো দাদা ভাইয়ের চোখ দুটো লাল টকটক করছে। জনি তানিয়াকে ছেড়ে উঠে দাঁড়ালো।
অরিন ওকে আঙুল তুলে সিঁড়ির দিকে দেখিয়ে দিতে জনি ঠোঁট উল্টে চোখ মুছতে মুছতে তানিয়ার দিকে তাকিয়ে, তুমি পচা, খুব পচা বলতে বলতে পালিয়ে গেল। অরিন নিজের মাথায় হাত দিয়ে বলে উঠল, এখানে আর অপেক্ষা করা যাবে না, এখান থেকে তোমাদের বের করতে হবে তাড়াতাড়ি, কাজগুলো আর ফেলে রাখা যাবে না। তানিয়ার কি হয়েছে? ওর জ্ঞান ফিরছে না কেন? আমরা 4 ভাই কিছু কিছু ক্ষমতার অধিকারী। আমি আগুনকে কন্ট্রোল করতে পারি, আগুন কন্ট্রোল করে বিভিন্ন কাজ করাতে পারি। জয় খুব ভালো প্রাকৃতিক ওষুধ সম্পর্কে জানে, কিন্তু ও খুব উগ্র, খুব তাড়াতাড়ি রেগে যায়। রেগে গেলে ওর আর নিজের উপর কন্ট্রোল থাকে না, কিন্তু ওর মন খুব ভালো। জনি দেখতে ছোট হলেও ও সবার মন কন্ট্রোল করতে পারে। ওর থেকে সাবধান, ও ছোট তো, ভালো মন্দ এত বোঝে না। আর আমার আর এক ভাই জিকো, ওর সঙ্গে আলাপ হলে বুঝবেন ও আমাদের মতো নয়। আমরা সবাই ওকে ভয় পাই। ও যদি কাউকে পছন্দ করে তাহলে তার জন্য পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্তও যেতে পারে, কিন্তু ওর যদি মনে হয় কেউ ওর ক্ষতি করতে চাইছে তাহলে তার জন্য স্বয়ং মৃত্যুদূত। ওর জানাশোনা আছে আমাদের প্রধানদের সঙ্গে। তানিয়ার সমস্যা থেকে বেরোতে ওকে জিকোকে দরকার হবে। তানিয়া এতক্ষণ অজ্ঞান থেকেই সব শুনতে পাচ্ছিল। ওর মনে হচ্ছিল সব কথা যেন অনেক দূর থেকে আসছে। অরিন আবার জনিকে ডাকল। জনি এসে চুপ করে মাথা নিচু করে দাঁড়ালো। ওর ঠোঁটটা এখনো অভিমানে ফুলে ফুলে উঠছে। তানিয়াকে ঠিক করে দে। জনি চুপচাপ তানিয়ার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে তানিয়ার দিকে তাকালো। ওর চোখে যেন আবারও নীলচে আগুন জ্বলে উঠল। কিছুক্ষণ একইভাবে বসে থাকার পরে হঠাৎ একটা তুড়ি বাজালো তানিয়ার কানের কাছে। তানিয়া চোখ খুলে উঠে বসল। উঠে বসেই নিজের গলা চেপে ধরল তানিয়া। ওর মনে হচ্ছে কেউ যেন এতক্ষণ ওকে জলের নিচে চেপে ধরে রেখেছিল। অরিন তাড়াতাড়ি জল নিয়ে এলো তানিয়ার জন্য, আর জনিকে বলল, ক্ষমা চাওয়ার কাছে। জনি মাথাটা নিচু করে তানিয়ার কাছে আসতেই তানিয়া ওকে টেনে বুকে জড়িয়ে ধরল। জনি প্রথমে শক্ত হয়ে থাকলেও পরে তানিয়ার গলা জড়িয়ে ধরল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে এলো। তানিয়া অজ্ঞান অবস্থায় যা দেখার দেখে নিয়েছে। এত ক্ষমতাশালী ছেলেরা পিতৃমাতৃহীন, বাকিরা বড় হলেও জনি তো ছোট। তানিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরল জনিকে। অরিন দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখল। ও মনে মনে সংকল্প করল, যাই হয়ে যাক মেয়েটাকে বাঁচাতেই হবে। তানিয়া যখন জনিকে কোলে নিয়ে আদর করছে, অরিন বলল, আর দেরি করা যাবে না তানিয়া, আজই তোমাকে জিকোর সঙ্গে দেখা করতে হবে। না, তানিয়া যাবে না। আমি আর দুষ্টুমি করব না দাদা ভাই, প্লিজ। তানিয়া যাবে না, ওখানে কোনো মানুষ যেতে পারে না। ও যাবে কি করে? জনি, তুমি অনেক ছোট, বড়দের কথায় তুমি থাকবে না। জনি আবার ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে উঠল। তানিয়া বুঝল মাহারা বাচ্চা স্নেহ পেয়েছে, তাই সে তানিয়াকে ছাড়তে চাইছে না। তানিয়া জনিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার কাছে ফিরে আসবো তো? তোমার মতো একটা ছোট্ট ভাই পেয়েছি, আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি? তানিয়া যদি যাই, আমি ওর সাথে যাব। অরিনের চোখে আবার আগুন জ্বলে উঠতে গিয়েও নিভে গেল। ও অবাক হয়ে গেল তানিয়াকে দেখে। তানিয়ার ক্ষত হাতটা হঠাৎ করেই ঠিক হয়ে গেছে। ওর গোটা শরীর থেকে যেন একটা আভা বেরোচ্ছে। তানিয়া নিজেও নিজের শরীরের পরিবর্তন খেয়াল করেছিল। ও অবাক হয়ে দরজার দিকে তাকাতেই দেখতে পেল জয় দাঁড়িয়ে আছে, হাত দুটো সামনের দিকে বাড়িয়ে। ওর হাত থেকে একটা সবুজাভ রশ্মি বেরিয়ে তানিয়ার শরীরে মিশছে। বেশ কিছুক্ষণ পরে যখন জয় স্বাভাবিক হলো, তানিয়ার নিজেকে অনেক বেশি সতেজ মনে হচ্ছিল। জয় যখন অরিনের দিকে তাকালো, দেখল অরিনের দু চোখে জিজ্ঞাসা। জয় মাথা নিচু করে বলল, আমার মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই আমি সবাইকে এড়িয়েই চলি। আজ দাদাভাই আমাকে ডাকায় আমি এসেছিলাম, কিন্তু তানিয়ার চোখে আমার কাটা দাগের জন্য ঘৃণা দেখে নিজেকে আর সামলাতে পারিনি। দাদাভাইয়ের সাথে ঝামেলাও করেছি আমার গায়ে হাত তোলার জন্য,
কিন্তু জনি যখন গিয়ে আমাকে সব বলল, আমি বুঝেছিলাম যে আমি ভুল বুঝেছি। এতক্ষণ দরজার বাইরে থেকে সবটা দেখে আবারও বুঝলাম মেয়েটা ভালো। তাই আমার ক্ষমতায় যতটুকু সম্ভব তাই আমি করলাম। অরিনের মুখে হাসি ফুটে উঠল। তানিয়া এগিয়ে গিয়ে জয়ের হাতটা চেপে ধরল কৃতজ্ঞতায়। জয়কে আরো বলল, আমি ঘৃণা করিনি, আমার খুব অস্বস্তি হয়েছিল কাটা দাগটা দেখে। আমি এই কেটে যাওয়া রক্ত বেরোনো একেবারেই দেখতে পারি না। তানিয়া আজ কোথাও যাবে না। ওকে আমি নিজের হাতে কিছু ওষুধ সম্পর্কে শেখাবো। কিছু ক্ষমতাও ওর চাই, না হলে ওই ট্রেনে ও যেতে পারবে না। কোন ট্রেন? আমি কোথায় যাব? অরিন কিছু বলার আগে তানিয়াকে হাত ধরে নিজের দিকে টেনে নিল। ও যেন সহ্য করতে পারছিল না তানিয়ার হাতটা জয় ধরে আছে। জয় আর তানিয়া খুব অবাক হয়ে গেল অরিনের এরকম কাজ দেখে। অরিন নিজেকে সামলে একটু হেসে জয়ের দিকে তাকিয়ে বলল, ভাই তুই জানিস আমি নিজের জিনিস কতটা আগলে রাখি। সেখানে এমন একজন যে আমার কাছে স্পেশাল, তাকে কিভাবে অন্য কারো কাছে ছেড়ে দিই বলতো? অনুষা আর তানিয়া অবাক হয়ে তাকিয়ে রইল অরিনের দিকে। তানিয়া একটু সম্বিত ফিরে পেয়ে বলে উঠল, মানে? অরিন এবার তানিয়ার দিকে ঘুরে দাঁড়িয়ে তানিয়ার দুই কাঁধে হাত রেখে ওর চোখে চোখ রেখে বলল, জানি আমাদের মধ্যে অনেক অমিল, তোমার এখনকার পরিস্থিতি, তোমার মনের অবস্থা, কিন্তু কিছু জিনিস তো কারো হাতে থাকে না। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি জানি না তুমি কি চাও বা এর পরিণতি কি, কিন্তু আমি তোমাকে সব রকমের বিপদ থেকে বের করার চেষ্টা করব। তারপর তুমি যা ঠিক করবে তাই হবে। তোমরা সবাই খুব ভালো। অরিন, তুমি আমাকে আর আমার মাকে বাঁচিয়েছ, আমাকে আমার লড়াইয়ে সাহায্য করেছ। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু সদ্য জিসানের সাথে যা হয়েছে, আমার সময় লাগবে আবার কোনো সম্পর্কে যেতে। আমি আশা করব তুমি আমাকে বুঝবে। অরিন আর কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তানিয়ার খুব খারাপ লাগলেও ও নিজেকে সামলে নিল। জয় জনিকে বলল, ভাই তুই একবার দেখে বলতো অঘোর ভট্টাচার্যদের কি খবর? জনি তানিয়ার কপালে হাত দিয়ে নিজের চোখ দুটো বন্ধ করল। ওর চারিদিকে আবার নীলচে আভা ছড়িয়ে পড়ল। জনি ওর আর এক হাত দেওয়ালের দিকে বাড়িয়ে দিতেই সবাই দেখতে পেল দেওয়ালে ছবি ফুটে উঠছে। তানিয়া খুব আতঙ্কিত হয়ে দেখল জন্মে জয়ের দেহটা পড়ে আছে ঘরের এক পাশে, আর ওর মাথাটা আরেক দিকে পড়ে আছে। জেসমিন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। অঘোর ভট্টাচার্যকে একটা চেয়ারে বসিয়ে একজন পিশাচ তার মাথাটা পেছনে টেনে ধরে রেখেছে। অঘোর ভট্টাচার্যের চোখে মুখে ব্যথার ভাব স্পষ্ট। তানিয়া কোকিয়ে কেঁদে উঠল। জনি তানিয়াকে ছেড়ে দিতেই তানিয়া অনুষাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। একই দিনে নিজের দুজন কাছের মানুষকে হারিয়ে তানিয়া পাগলের মতো হয়ে গেল। জয় তানিয়ার মাথায় হাত রেখে বলল, তানিয়া এরকম কেন হচ্ছে তুমি জানো? আমাদের নিয়ম নিজের পরিবারের সবাইকে এই জগতে আগে টেনে আনা, কিন্তু অঘোর ভট্টাচার্য তোমাকে এই জগতে টেনে আনেননি। উনি চেয়েছিলেন তুমি স্বাধীনভাবে নিজের জীবন বেছে নাও। এই সিদ্ধান্তের জন্য ওদের এতদিন পালিয়ে বাঁচতে হয়েছে, কিন্তু এখন তোমার রক্তের গন্ধ তোমার মা বাবাকে ধরিয়ে দিয়েছে। কি করব আমি? তুমি চাইলে সরে যেতে পারো। ভট্টাচার্য পরিবারকে ওরা কখনো না। আমাকে বাঁচাতে ওরা শেষ হয়ে যাবে আর আমি আরামে বাঁচবো। আমি আমার এক বাবাকে হারিয়েছি, আর একজনকে আমি হারাতে পারবো না। কি করতে হবে আমাকে বলো। ওদের বাঁচাতে হলে তোমার সামনে কিন্তু অনেক বড় লড়াই। আমি প্রস্তুত, যা করতে হবে আমি তাই করব। আচ্ছা, আমার একটা খটকা আছে। কি খটকা? আমার হাতে একজন ভ্যাম্পায়ার কামড়ানোর পরও আমি কেন ভ্যাম্পায়ার হলাম না? জিশান তোমার রক্তের কেউ নয়, তাই তুমি ঠিক আছো।
তোমাকে ভ্যাম্পায়ার বানাতে পারে একমাত্র তোমার রক্তের সম্পর্কেরই কেউ। যে কোনো ভ্যাম্পায়ার কাউকে কামড়ালেই যদি সে ভ্যাম্পায়ার হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে শুধুই ভ্যাম্পায়াররা ঘুরে বেড়াতো, কোনো মানুষ নয়। তাহলে জিসানরা ভ্যাম্পায়ার হলো কি করে? ওই জোকারগুলো ভ্যাম্পায়ার কবে হলো? তাহলে ওরা হলো আসলে ভ্যাম্পায়ারের হাতে তৈরি জম্বি। এদের অস্তিত্ব ততক্ষণই যতক্ষণ ওদের মালিক চাইবে। ওরা আসলে কেউ বেঁচে নেই। এরকম হয়? ভ্যাম্পায়ারদের সম্পর্কে তোমাদের যা ধারণা সেগুলো সবই ব্রাম স্টোকারের ড্রাকুলা পড়ে, কিন্তু ওটা একটা আদ্যপান্ত মন গড়া গল্প। আমাদের ইতিহাস এরকম নয়। তানিয়া, তোমার কোনো তাড়া নেই তোমার পরিবারকে বাঁচানো, তাই তো? অবশ্য হবেই বা কি করে? ওরা তো তোমার পূর্বজন্মের সম্পর্ক, এই জন্মে টান না থাকাই স্বাভাবিক। অরিনের হঠাৎ তানিয়ার দিকে চোখ পড়তেই দেখল তানিয়া অদ্ভুত ব্যথা ভরা চোখে তাকিয়ে আছে অরিনের দিকে, আর ওর চোখ দিয়ে অজরে জল গড়িয়ে পড়ছে। অরিন ওর দিকে এগোতেই তানিয়া এক হাত তুলে ওকে থামিয়ে দিয়ে জয়ের দিকে তাকিয়ে বলল, আমি আজই সব জানতে চাই, কোথায় কিভাবে আমাকে যেতে হবে। কিন্তু তানিয়া, তোমাকে সুরক্ষিত রাখার জন্য তোমাকে অনেক কিছু শেখাতে হবে, তাতে সময়ও লাগবে অনেকটা। আমি আর অপেক্ষা করব না, হয় তোমরা আমাকে সাহায্য করবে, না হলে আমি রাস্তায় বেরিয়ে নিজের হাত কাটবো। আমার রক্তই আমাকে নিয়ে যাবে আমার পরিবারের কাছে। এরকম বলো না। তানিয়া জনিকে কোলে তুলে নিতেই জনি ওর কাঁধে মুখ লুকিয়ে ফেলল। তানিয়া জোর করে জনির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিতেই দেখতে পেল ছোট্ট জনির সুন্দর বড় বড় আকাশী চোখে ভর্তি জল। তানিয়া খুব শক্ত করে ওকে বুকে জড়িয়ে ধরল। অরিন এবার বলল, তানিয়া, আমরা 4 ভাই ছিলাম এতদিন পর্যন্ত একে অন্যের জন্য। তুমি এসে আমাদের অনেক বদলে দিয়েছ, তাই হয়তো আমরা সবাই তোমার ব্যাপারে পজিটিভ কোনো না কোনোভাবে। আমার কথাই কিছু মনে করো না। তানিয়া, ঝোঁকের মাথায় কাজ করে কিন্তু কোনো লাভ নেই। তোমাকে নিজের পরিবারকে বাঁচাতে হবে। কোন ট্রেনের কথা বলছিলে? আমায় কি করতে হবে একটু বলো তো। তানিয়া, আমরা তোমাদের জগতেই থাকি, কিন্তু তোমরা আমাদের চিনতে পারো না, বুঝতেও পারো না আমাদের অস্তিত্ব। কেন বলো তো? কেন পারো না? কারণ আমরা একটা চরম নিয়মের মধ্যে দিয়ে চলি। যাই হয়ে যাক না কেন, নিয়ম আমরা কোনোভাবেই ভাঙি না। কিন্তু যদি কেউ কখনো নিয়ম ভাঙে, তার জন্য অপেক্ষা করে চরম শাস্তি। এই শাস্তি দেয় আমাদের বিচারপতি। অঘোর ভট্টাচার্য এতদিন এদের চোখ এড়িয়ে চলতে পারলেও তোমার বিপদ দেখে আর থাকতে না পেরে আত্মপ্রকাশ করে ফেলেছেন, আর এটাই তার সব থেকে বড় অপরাধ। ওদের শাস্তি কি হবে? মৃত্যু আছে ওদের কপালে। আমাকে আমাকে কি করতে হবে? প্রতি বছর 2 বার করে একটা ট্রেন যায় বিচারপতির শহরে। এক হলো ওনার জন্মদিনে, আর এক হলো ওনার ওয়াইফের জন্মদিনে। এই ট্রেন ছাড়ে একটা গোপন জায়গা থেকে। কোনো মানুষের দেখার অনুমতি বা সুযোগ কোনোটাই নেই। ওই ট্রেনে শুধু ভ্যাম্পায়াররাই যেতে পারে। তানিয়া হাঁ করে তাকিয়ে থাকলো জয়ের দিকে। কিন্তু আমি মানুষ হয়ে ওখানে যাব কি করে, আর কি করব আমি ওখানে গিয়ে? তুমি ওখানে যাবে কারণ ওখানেই তোমার পরিবার আছে। আর গিয়ে কি করবে? তুমি গিয়ে ওদের পালাতে সাহায্য করবে, কারণ ওরা ওদের মেরেই ফেলবে। ওরা ওদের নিয়ম ভেঙেছে। আমি কিভাবে এসব করব? ওখানে পৌঁছাতে আমরা তোমাকে সাহায্য করব। ওখানে গিয়ে তুমি জিকোকে খুঁজবে, ওকে তোমায় বোঝাতে হবে। যদি পারো তাহলে ও তোমাকে সাহায্য করবে, আর না বোঝাতে পারলে পালিয়ে লুকিয়ে থেকো, আর সুযোগের অপেক্ষায় থেকে নিজের পরিবারকে পালাতে সাহায্য করো। জিকো আমাদের মধ্যে সব থেকে বেশি উগ্র। ও যদি কোনো কারণে রেগে যায় তাহলে তোমাকে আগে মারবে। তাই খুব সাবধান, কিন্তু শুধুমাত্র তোমার জন্য। তোমার পরিবার কত কাল ধরে কষ্ট করে চলেছে, একবার ভাবো তো। তুমি ওদের মুক্তির জন্য এইটুকু করতে পারবে না? তুই তো অনেক স্ট্রং রে মা,
তুই পারবি, আমি জানি। তবে তোর সাথে আমিও যাব। না, একেবারেই না। ওখানে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। তানিয়া যাবে নিজের পরিবারকে মুক্তি দিতে। ও একটা পারপাস আছে, তাই ও যাবে। আপনি যেতে পারবেন না। তানিয়া যাবে ওর পরিবারের জন্য, কিন্তু আমার কাছে তানিয়াই আমার পুরো পরিবার। আশা করি আর বোঝাতে হবে না। কিন্তু মা, ওখানে যে পদে পদে বিপদ যা বুঝছি, সেখানে তুমি গিয়ে বিপদে পড়বে শুধু আমার জন্য। মা, আমি বাপিকে হারিয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না। প্লিজ মা, আমার জন্য তুমি একটু কষ্ট করে এখানে থেকে যাও। আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসবো। কোনো দ্বিধা রেখো না, আমার উপর একটু ভরসা রাখো। জয়ী হয়ে এসো। পরের 2 দিন কেটেছে বড় ব্যস্ততায়। জয়, অরিন, জনি সবাই নিজের নিজের সাধ্যমতো তানিয়াকে বিভিন্ন স্কিল শিখিয়েছে। কিন্তু 2 দিনে সব শেখানো সম্ভব না বলে তানিয়ার ওপর অনেকটাই ভরসা রাখতে হয়েছে ওদের। তানিয়া যদিও মনে মনে প্রস্তুত, কিন্তু তানিয়ার একটাই চিন্তা, ও জিকোকে চিনবে কিভাবে, আর ও কনভিন্স করবেই বা কিভাবে। এসব চিন্তাতেই ডুবেছিল তানিয়া। হঠাৎই পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখতেই তানিয়া চমকে উঠে তাকিয়ে দেখল অরিন এসে ওর পাশে বসেছে। তানিয়া জিজ্ঞাসু চোখে তাকাতেই অরিন একটা লকেট ওকে দিল। তারপর একটু চুপ করে থেকে বলল, তানিয়া, আমাদের সবার কাছে এই লকেট একটা করে থাকে। এটা দেখালে তুমি হয়তো কিছুটা বাঁচবে, আর আমি নিজেও থাকবো এই ট্রেনে। যত দূর পারবো তোমাকে প্রোটেক্ট করব, তুমি চিন্তা করো না। তোমরা এতটা করছো আমার জন্য, আমি জানি না কিভাবে তোমাদের প্রতিদান দেব। নিজের কারোর জন্য কিছু করতে পারাটাই বিরাট ব্যাপার, তার জন্য প্রতিদানের কোনো ব্যাপার আসে না। তানিয়া বুঝল অরিন ওর উপর খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই অস্বস্তিকর ব্যাপারটা কাটানোর জন্য বলল, অরিন, ট্রেন কবে? কাল। কাল? আমি কি করব? কি হবে যদি না যেতে পারি? তানিয়া, আমার চোখের দিকে দেখো একভাবে। তানিয়া তাকাতেই দেখতে পেল অরিনের সুন্দর নীল চোখের মণিতে কত শত ছবি ফুটে উঠছে। তানিয়া মন দিয়ে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেল। যখন তানিয়ার সম্বিত ফিরে পেল, তখন ও দেখল একটা বিশাল প্রাচীন দুর্গেও দাঁড়িয়ে আছে। হতভম্ব হয়ে চারিদিকে তাকাতেই দেখতে পেল সামনের একটা দরজা দিয়ে একটা খুব সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে দৌড়ে বেরিয়ে আসছে। তানিয়া খুব তাড়াতাড়ি লুকোতে গিয়ে জায়গা না পেয়ে কি হবে ভেবে 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলল। অনেকক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকলেও কিছুই হলো না দেখে চোখ থেকে হাত সরাতেই দেখতে পেল একজন মহিলা ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে ডাকছে, ডরথি, ও ডরথি, ডরথি। ওই মহিলা পেছন ফিরতেই তানিয়ার সাথে মুখোমুখি হয়ে গেল, আর তানিয়া যেন জমে গেল মাটির সাথে। কে? এই তো তানিয়া নিজেই, কিন্তু এটা কি করে হয়? তানিয়ার হাঁ হয়ে যাওয়া মুখের সামনে ওই মহিলা এসে বলল, ডরথি, তুমি এখানে লুকিয়ে আছো? তোমাকে তো আমি অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। তানিয়া কিছু বলার আগেই ওই মিষ্টি ছোট্ট মেয়েটা যেন ওকে ভেদ করে বেরিয়ে ওই মহিলার কাছে চলে গেল খিলখিল করে হাসতে হাসতে। ওই মহিলা ও মেয়েকে কোলে তুলে এক পাক ঘুরে নিল। দুজনের খিলখিল হাসির লহরীতে তানিয়া বুঝতে পারল এরা কেউ ওকে দেখতে পাচ্ছে না। তানিয়া হঠাৎ অবাক হয়ে দেখল আর একটা দরজা দিয়ে চুপি চুপি এগিয়ে আসছে একজন পুরুষ। অন্ধকার থাকায় তার মুখটা দেখতে পেল না সে। ওই পুরুষ এগিয়ে এসে ওই মহিলার পিছনে দাঁড়িয়ে হঠাৎ করেই ওই মহিলাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে ঘুরে দাঁড়ালো। তানিয়া প্রচন্ড চমকে দেখল ওই পুরুষ ওর খুব চেনা। অরিন। কি করে? কি মজা, বাবা মাকে কোলে নিয়েছে। এই, নামিয়ে দাও আমাকে, নামিয়ে দাও না, পড়ে যাবো তো, নামিয়ে দাও। জুলি তোমাকে ফেলে দেবে এটা ভাবলে কি করে?
আজকের দিনটা মনে আছে তো? রাতে কিন্তু অনেক গেস্ট আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঠিক করে করো লক্ষ্মীটি। প্রত্যেক বছর এই অ্যানিভার্সারি পালনের কি আছে বলো তো? তোমাকে পেয়েছি নিজের স্ত্রী হিসেবে, এটা পারলে আমি রোজ সেলিব্রেট করতাম। সেখানে বছরে একটা দিন, তোমার দিন আমার দিন, আমরা সেলিব্রেট করব না? জুলি হেসে অরিনের বুকে মাথা রাখল। হঠাৎ অরিন দেখল ডরোথি ওদের সামনে গাল ফুলিয়ে কোমরে দু হাত রেখে দাঁড়িয়ে আছে। অরিন তাড়াতাড়ি জুলিকে ছেড়ে মেয়েকে কোলে তুলে বলল, কি হলো তোমার? আমার মাটা রেগে গেল কেন? তুমি শুধু মাকেই আদর করছো, আমাকে আদরই করলে না। আমি রাগ করেছি, কথা বলবো না বলেই মাথাটা ঘুরিয়ে নিল। অরিন জুলি দুজনেই এবার আদরে আদরে ছোট্ট ডরোথিকে ভরিয়ে দিল। একটা এত সুখী পরিবারকে দেখে তানিয়ার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এবার হঠাৎ করেই তানিয়ার সামনের দৃশ্যপট বদলাতে শুরু করল। যখন পুরোপুরি বদলে গেল চারিদিক, তানিয়া দেখল জুলি রান্নাঘরে সব নির্দেশ দিয়ে এগিয়ে যাচ্ছে একটা রুমের দিকে। ডরোথি বাইরে খেলছে। হঠাৎ তানিয়া দেখল একটা লোক ডরোথির দিকে এগোচ্ছে চুপি চুপি। তানিয়া এগিয়ে যেতেই দেখতে পেল লোকটা আর কেউ নয়, জন্মেজয়, অঘোর ভট্টাচার্যের ছেলে, জিনিয়া বা তানিয়ার ভাই। তানিয়া চরম আতঙ্কে দেখল জন্মেজয় এক ঝটকায় ডরোথিকে তুলে নিয়ে দাঁত বসিয়ে দিল ওর নরম গলায়। তানিয়া হাজার বাধা দিতে চেয়েও পারছে না দেখে অসহায়ভাবে কেঁদে উঠল। হঠাৎ পেছন থেকে জুলি, ডরোথি, 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 ডরোথি বলে চিৎকার করে উঠতেই তানিয়া আর জন্মেজয় একই সাথে ফিরে তাকালো। জুলিকে দেখে জন্মেজয় একদম স্থির হয়ে গেল। ডরোথি খসে পড়ল ওর হাত থেকে। জুলি এগিয়ে এসে চিৎকার করে কেঁদে উঠল। জন্মেজয় কিছু বলার জন্য হাতটা তুলেও নিজের কপালে করাঘাত করে পালিয়ে গেল। তানিয়াও জুলির পাশে বসে কান্নায় ভেঙে পড়ল। নিজেকে একটু সামলে নিয়ে মাথা তুলতেই তানিয়া দেখল অনেকগুলো নরপশু এগিয়ে এসেছে নিজেদের সদন্ত বের করে জুলির দিকে। তানিয়া বুঝল এরা এদের বাঁচিয়ে রাখবে না, কারণ জন্মেজয় শর্ত লঙ্ঘন করেছে। তানিয়া অনেক চেষ্টা করেও কিছুই করতে পারল না। তানিয়ার চোখের সামনে দুটো প্রাণ একেবারে শেষ হয়ে গেল। তানিয়া হাহাকার করে কেঁদে উঠল। এবার অরিন ওকে জড়িয়ে ধরল। তানিয়া চোখ খুলে দেখল ও অরিনের সামনে দাঁড়িয়ে আছে ওর চেনা ঘরে। তানিয়া শক্ত করে জড়িয়ে ধরল অরিনকে। অরিনও তানিয়াকে জড়িয়ে ধরে বলল, একবার হারিয়ে ফেলেছি, আর হারাতে দেব না কিছুতেই। কাল ট্রেনে তোমার সঙ্গে আমিও যাব। তুমি যাবে মানে? আমার ওখানে যেতে বাধা নেই, তোমাকে প্রোটেক্ট করতেই আমি যাব। তোমার ভয় নেই? কারোর ক্ষমতা নেই অরিনের সামনে ওর জুলিকে কেড়ে নেওয়ার। তানিয়া আবারও অরিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তানিয়া হঠাৎ করেই অরিনের থেকে সরে দাঁড়িয়ে বলল, সব মিথ্যে। এরকম যদি হয়েই থাকে তুমি কিছু করলে না কেন? আর আমার ভাই যদি দায়ী হয়ে থাকে তাহলে আমার এই টাইম পিরিয়ডে এতবার কি করে জন্ম হয়? আরও আছে, তুমি যদি ওই সময় বাড়িতে নাই থেকে থাকো তাহলে তুমি কি করে জানলে যে জন্মেজয় এইসব করেছে? বলতে বলতে তানিয়া পেছনে সরতে থাকলো। তানিয়া অবাক হয়ে দেখলো অরিন ওর দিকে এগিয়ে আসছে অদ্ভুতভাবে হেসে। ওর সদন্তও বেরিয়ে এসেছে। তানিয়া পেছনে সরতে সরতে দেওয়ালে পিঠ থেকে যেতেই ভয়ে চোখ বন্ধ করে ফেলে। অনেকক্ষণ কিছু না হয় চোখ খুলে দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। দেখে তানিয়ার সামনে থাকা অরিনের দিকে তাকিয়ে আছে আরো এক অরিন। আরো অবাক হয়ে তানিয়া দেখতে থাকে অরিনের চোখ দুটো থেকে একটা লাল রশ্মি বেরিয়ে এসে একটা আগুনের শিকল বানিয়ে এই নকল অরিনকে বেঁধে ফেলেছে। নকল অরিন ছটফট করতে করতে চিৎকার করতে শুরু করায়
এবার একটা সবুজ আলো এসে ওর মুখ বন্ধ করে দেয়। তানিয়া দেখে জয় এসে অরিনের পাশে দাঁড়িয়েছে, ওর হাত দুটো সামনে বাড়ানো। ওই হাত থেকে বেরিয়ে আসছে সবুজ রশ্মি। তানিয়া সভয়ে দেখল নকল অরিনের শরীর থেকে অরিনের বেশ খসে খসে পড়ছে গাছের ছালের মতন। কিছুক্ষণ পরে দেখা গেল নকল অরিনের জায়গায় দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত দর্শন জীব। ওই জীবের সারা শরীর লোমে ঢাকা, পায়ের জায়গায় পশুর মতো থাবা। শরীরটা মানুষের মতো হলেও অনেকটা বেশি লম্বা আর সামনের দিকে ঝুঁকে যাওয়া। মুখটা মানুষের মতো কিছুটা হলেও নাকের জায়গায় দুটো গর্ত, আর ঠোঁট বলে কিছু নেই। কপাল আর চোখের সংযোগস্থলে একটা ক্ষত, সেখান থেকে রক্ত রস এসব গড়িয়ে পড়ছে। এবার বজ্রগম্ভীর স্বরে অরিন বলে উঠল, তুই তো কাবুসের চর, এখানে তানিয়াকে ভুল বোঝাচ্ছিলি কেন? কি উদ্দেশ্যে এসেছিস? ওই অদ্ভুত জীব একটা ভয়ানক হাসি হেসে বলল, বলবো না। অরিন ওর আগুনের দড়ির চাপ বাড়াতেই ওই জীব তাও কিছু বলছে না দেখে অরিন ডাক দিল, জনি। দাদার ডাক শুনে দৌড়ে এলো জনি। অরিন জনিকে ইশারা করতেই জনি দুই লাফে ওই জীবের দুই কাঁধে দু পা রেখে ওর মাথাটা দু হাতে চেপে ধরল। জনির আকাশ নীল চোখ দুটো আরো নীল হয়ে গেল। এবার সবাই দেওয়ালে দেখতে পেল প্রজেক্টরের রিফ্লেকশনের মতো ছবি। তানিয়া দেখল বিশাল একটা হল ঘরে একটা অদ্ভুত ফ্যাকাশে চেহারার মানুষ একটা সোফায় বসে আছে। সামনে আরো অনেকে দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কথা বলে চলেছে অনেক। বসে থাকা মানুষটা এবার একটা হাত একটু তুলতেই সামনের সবাই চুপ করে গেল। ওই মানুষটা গুরুগম্ভীর গলায় বলে উঠল, আর 3 দিন পর আমার বাড়িতে অনুষ্ঠান, অনেকেই আসবে, তার মধ্যে লুকিয়ে ওই মেয়েটাও আসতে পারে। আমার অনুষ্ঠানে আমি কোনো ঝামেলা চাই না। তাছাড়া জিকোকে অনেকদিন ধরেই পছন্দ হয়েছে বিচার সভার প্রধানদের। আমি চাই না আমার ভাবমূর্তি খারাপ হোক আর জিকো সুযোগ পেয়ে যাক আমার গদিতে বসার। কিন্তু আপনি তো কাবুস, আপনার এত প্রতিপত্তি, এত ক্ষমতা, জিকো আর আপনার মধ্যে কোনো তুলনা আছে? সেখানে আপনি জিকোকে নিয়ে চিন্তা করছেন? কাবুসের মুখে একটা ক্রূর হাসি খেলে গেল। তারপর একটা ইশারা করতেই তানিয়ার সামনে থাকা অদ্ভুত জীবের মতোই একটা জীব বেরিয়ে এসে এক ঝটকায় ওই কথা বলা মানুষ বা অমানুষের ধড় আর মাথা আলাদা করে দিল। আশেপাশের সবাই শিউরে উঠতেই কাবুস বলে উঠল, আমার কথার মাঝে কথা বলার সাহস দেখালে শাস্তি কি হতে পারে সেটা কি বোঝা গেল? সবাই মাথা নাড়তেই কাবুস বলল, ওই মেয়েটাকে শেষ করে ফেলতে পারলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমি নিজে মারলে আমার যে বদনাম হয়েছে সেটাই পাকা হয়ে যাবে। কিন্তু যদি ওকে অরিন মারে, অরিন জিকোর ভাই, জিকোর ওপর এত আস্থা টলাবার জন্য এটা কি যথেষ্ট হবে না? সামনে দাঁড়িয়ে থাকা অমানুষগুলো সবাই একযোগে হেসে উঠল। কাবুস এবার আর একজন চরকে ডেকে তাকে অরিনের রূপ নিতে বলতেই সবার সামনে ওই চরের জায়গায় দাঁড়িয়ে রইল অরিন। কাবুস এবং বাকি সবাই হেসে উঠল। এত পর্যন্ত দেখে অরিন সহ বাকি সবার হাতের মুঠো শক্ত হয়ে গেল। হঠাৎ করেই একটা অদ্ভুত ভোঁতা আওয়াজ পেয়ে সবাই ওই চরের দিকে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল জনি ওই অদ্ভুত জীবের কাঁধে পা ঝুলিয়ে বসে আছে, কিন্তু জীবের মাথাটা আর নেই। জনির দিকে সবাই তাকাতেই নির্দিষ্ট সময়ে একটা অদ্ভুত পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাকের সামনে এসে দাঁড়ালো একজন মেয়ে আর একজন ছেলে। দুজনেরই পরনে কালো পোশাক।
যতটা সম্ভব শরীর ঢেকে রাখা সেই পোশাকে। তানিয়া ভাবছিল এই পরিত্যক্ত ট্র্যাকে ট্রেন চলাচল করে, এই জঙ্গলের মধ্যে লুকিয়ে একটা ট্রেন চলাচল করে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এটা দেখলো না, জানলো না। এইসব চিন্তাভাবনার মধ্যেই একটা ট্রেন কখন এসে দাঁড়িয়েছে খেয়ালই করতে পারেনি তানিয়া। যখন অরিন ওর হাতটা চেপে ধরল, তখন তানিয়া সামনে দেখতে পেল ট্রেনটাকে। এবার তানিয়া বুঝতে পারল কেন কেউ বুঝতে পারে না এই ট্রেনের কথা। প্রথম কথা, এই ট্রেন চলাচল করে নিঃশব্দে। দ্বিতীয় কথা, ট্রেনটা সাধারণ ট্রেন নয়, এটা অদ্ভুতভাবে আপাত স্বচ্ছ। খুব ভালো করে না দেখলে কেউ বুঝতে পারবে না এটার অস্তিত্ব। এত সব চিন্তার মধ্যে অরিন ওর হাতটা চাপ দিতে তানিয়া বুঝল এবার ওদের ট্রেনে ওঠার সময় হয়েছে। ট্রেনে উঠে তানিয়া দেখল চারিদিকে অনেক অনেক মানুষ। না না, মানুষ নয়, অমানুষ জড়ো হয়েছে। সবারই সদন্ত দৃশ্যমান। তানিয়া এত কিছু শোনার পরেও, এত কিছু প্রিপারেশন নিয়ে আসার পরেও পরিস্থিতি দেখে ভীষণ ঘাবড়ে গেল। অরিন তানিয়াকে কাঁপতে দেখে ওকে কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল। একই তানিয়াকে নিয়ে সতর্কতা জারি করেছে কাবুস। এর মধ্যে যদি কেউ বুঝতে পারে তানিয়া এই ট্রেনেই আছে, ওর লাশও পৌঁছবে না কাবুসের ডেরায়। অরিনের আশ্বাস পেয়ে তানিয়া নিজেকে একটু গুছিয়ে নিয়ে একটা বসার জায়গায় গিয়ে বসতেই লক্ষ্য করল একজন সুদর্শন ভ্যাম্পায়ার ওকে লক্ষ্য করে হাসছে অল্প অল্প। তানিয়া ঘাবড়ে গিয়ে আরো একটু সরে বসতেই ওই ভ্যাম্পায়ার এগিয়ে আসতে থাকলো তানিয়ার দিকে। তানিয়া যখন আসন্ন বিপদের আশঙ্কায় চোখ দুটো বন্ধ করে ফেলেছে, তখন শুনতে পেল অরিনের গলা। অরিন ওদের দুজনের মাঝে এসে বলল, আমি বলেছি না, আমার কোনো জিনিসে নজর দেওয়া মানে আমার সঙ্গে শত্রুতা। তানিয়া সভয়ে তাকিয়ে দেখল দুজনের মধ্যে মারামারি লাগবার অবস্থা। এমন সময় একটা অদ্ভুত সুরেলা কণ্ঠে কেউ বলে উঠল, অরিন ডার্লিং, তুমি এখানে কি করছো? পামেলা, তুমিও এসেছো? পামেলা এগিয়ে এসে অরিনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, অনেক হিসেব বাকি আছে তোমার। সেসব না মিটিয়ে নতুন মেয়ে নিয়ে ঘুরবে আর পামেলা ছেড়ে দেবে ভেবেছো? বলেই অরিনকে হালকা করে কলার ধরে লাস্যময়ী ভঙ্গিতে টেনে নিয়ে যেতে যেতে তানিয়ার দিকে তাকিয়ে বলল, অরিনের সাথে আমার কিছু কথা আছে, নিয়ে গেলাম। আশা করি তুমি কিছু মনে করবে না। তানিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল যখন সে দেখল অরিনও শুকনো মুখে পামেলার সাথে চলে গেল। এবার ওই ভ্যাম্পায়ার এগিয়ে এসে বলল, হাই, আমি নিক। তোমাকে তো আগে দেখিনি, কবে এলি আমাদের দলে? তানিয়া একটু হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই নিক তানিয়ার হাত চেপে ধরল। তানিয়া সভয়ে দেখল নিকের নখের আঁচড় লেগে ওর হাতে একটা ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আতঙ্কে সাদা হয়ে গিয়ে তানিয়া দেখল নিকের নজর তানিয়ার রক্ত গড়িয়ে পড়া হাতের দিকে। লোভে ওর চোখ চকচক করছে। কোনো দিকে না তাকিয়ে নিক যখন তানিয়ার হাতে নিজের মুখ নামিয়ে এনেছে, হঠাৎ যেন একটা ঝড় উঠল ট্রেনের কামরায়। তানিয়া তাকিয়ে দেখে একটা আকাশী আলোয় ভরে গেছে চারিদিক, আর নিকের কাঁধে দুদিকে দুপা দিয়ে বসে আছে ছোট্ট জনি। ও কখন ট্রেনে লুকিয়ে উঠে পড়েছে এই অনাত্মীয়া মেয়েটার টানে, কেউ বুঝতেই পারেনি। তানিয়া যখন জনির ওর প্রতি ভালোবাসা দেখে কেঁদে ফেলেছে, তখন জনি তানিয়ার দিকে এক পলকের জন্য তাকাতেই নিক ওকে কাঁধ থেকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। ট্রেনের দরজায় লেগে জনি গুটিয়ে এক কোনায় পড়ে রইল। জনিকে ওই অবস্থায় দেখে তানিয়ার আর বাহ্য জ্ঞান রইল না। ও ছুটে গেল জনির কাছে। ওর মাথার আচ্ছাদন গেল সরে। কামরার সব ভ্যাম্পায়ারদের চোখ পড়ল ওর ওপর। তানিয়া কোনো দিকে না তাকিয়ে একভাবে জনির মাথাটা
কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পাগলের মতো বলে চলল, একটা বার টাকা বাবু, আমার জন্য এত বড় একটা রিস্ক নিলি তুই, ভাই আমার একটা বার টাকা লক্ষ্মীটি, একটা বার। তানিয়া খেয়াল করেনি সব ভ্যাম্পায়ারগুলো এগিয়ে এসেছে ওর খুব কাছে। যখন খেয়াল করলো তখন একজন এসে জনির গায়ে হাত দিয়েছে ওকে সরিয়ে দেওয়ার জন্য। তানিয়া হঠাৎ হাত জোর করে বলল, জনিকে ছেড়ে দিন, আমাকে মারবেন তো মারুন, কিন্তু আমার ভাইয়ের গায়ে হাত দেবেন না, ওকে ছেড়ে দিন। তানিয়া এই কথা বলেই চোখ দুটো বন্ধ করে ফেলেছিল। অনেকক্ষণ কিছু না হওয়ায় চোখ খুলেই দেখল এক অদ্ভুত দৃশ্য। ওকে আড়াল করে দাঁড়িয়ে আছে একজন বিশাল দেহী ভ্যাম্পায়ার। বাকি ভ্যাম্পায়াররা সবাই ছড়িয়ে পড়ে রয়েছে চারিদিকে। তানিয়া ওর পিছন দিকে তাকিয়ে দেখল অরিন দাঁড়িয়ে আছে ওকে আর জনিকে আড়াল করে। এবার জনির দিকে তাকাতেই দেখল জয় বসে আছে জনির মাথার কাছে। ওর হাত থেকে সবুজ আভা বেরিয়ে জনির শরীরে মিশে যাচ্ছে। তানিয়া অনুভব করল ওর চাপ কমে যাচ্ছে। আস্তে আস্তে ও মানসিকভাবে শান্ত হয়ে আসছে। এত ভালোবাসা, তাও একজন অনাথিয়া মেয়ের জন্য। তানিয়া অবাক হয়ে শুনল সামনে দাঁড়িয়ে থাকা ভ্যাম্পায়ার গুরু গম্ভীর গলায় বলে উঠল, কেন মারতে চাইছো ওকে? ও মানুষ বলে? তোমাদের কি আমাদের নীতির কথা মনে নেই? যদি এই মানুষেরা না থাকতো আমরা থাকতাম কি? আর এই নীতিগুলোই আমাদের লুকিয়ে থাকতে সাহায্য করে। না হলে মানুষরা আমাদের অস্তিত্ব জানতে পারলে আমরা থাকতাম না। মানুষ নিজেদেরকেই ছাড়ে না, সেখানে আমাদের পেলে কি করতো ভেবে দেখেছ কি? হ্যাঁ, কিন্তু এ তো শত্রু, একে বাঁচিয়ে রাখা মানে আমাদের নীতি লঙ্ঘন করা। জিকো? হ্যাঁ, আমি জিকো। তোমাকে বাঁচানোর একমাত্র কারণ একজন সম্পূর্ণ অচেনা মানুষ হয়েও তুমি আমার ছোট্ট ভাইটাকে এত ভালোবেসেছ। আমি আইন ভাঙা পছন্দ করি না। তুমি আর তোমার পরিবার প্রচুর নিয়ম ভেঙেছ, তারপরেও শুধু কৃতজ্ঞতার খাতিরে তোমাকে আমি সুযোগ দেব। তানিয়া কৃতজ্ঞতায় হাত দুটো জোর করে ফেলল। এমন সময় ট্রেনের দরজা দিয়ে একজন চুপি চুপি ঢুকে এলো। যখন সবাই তাকে খেয়াল করলো তখন সে একটা ড্যাগার ঢুকিয়ে দিয়েছে জিকোর বুকে। জিকো মাটিতে পড়ে যাওয়ার আগে ওই আততায়ীর মুখের ঢাকা খুলে দিতেই সবাই চমকে উঠল। কাবুস! সবার সামনে এসে যেতেই কাবুস হা হা করে হেসে উঠল। জিকো পড়ে যেতেই অরিন তেড়ে আসতেই কাবুস এক হাতে ওর গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলল। তানিয়া এগিয়ে আসতে যেতেই তানিয়াকে পিছন থেকে চেপে ধরল পামেলা। জিকো পড়ে যেতেই জয় ঘুরে দাঁড়ালো। নিজের ভাইদের এইরকম অসহায় অবস্থা দেখে চোখ ফেটে জল বেরিয়ে এলো তার। সবাই যখন জয়কে প্রায় ঘিরে ফেলেছে, হঠাৎ গোটা কামরায় একটা আকাশী আলোর বিস্ফোরণ হলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা অদ্ভুত অবশ অবস্থায় চলে গেল। উঠে বসল জনি। ওর চোখ দুটো যেন জ্বলছে। অরিন নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে গেল পামেলার দিকে। পামেলা শক্ত করে চেপে ধরে রেখেছে তানিয়াকে। অরিন ওকে ওর হাত থেকে ছাড়াতেই তানিয়া পড়ে গেল ধপ করে। জয় এগিয়ে গেল জিকোর দিকে। ওর বুকে চেপে বসা ড্যাগারটা এক ঝটকায় বের করে দিয়েই একটা ওষুধ ঢেলে দিল ওর ক্ষত জায়গায়। দেখতে দেখতে ক্ষত মিলিয়ে এলো। জনির ক্ষমতাও শেষ হয়ে এলো। কামরায় থাকা সবাই সম্বিত ফিরে পেতেই ঝাঁপিয়ে এলো এই চার ভাইয়ের দিকে। কিন্তু এবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। তানিয়া দেখল কামরায় এক জায়গায় একটা ঘূর্ণি সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণি থেকে বেরিয়ে আসছে তিনজন প্রাণী। এরা ভ্যাম্পায়ারদের মতোই আকৃতির হলেও এদের সারা শরীর এমনকি মুখ পোশাকে ঢাকা।
এদের তিনজনকে দেখেই ট্রেনের সমস্ত ভ্যাম্পায়ার হাঁটু মুড়ে মাথা নিচু করে বসল। এবার ওই তিন মূর্তির মধ্যে থেকে একজন গম্ভীর গলায় বলে উঠল, কাবুস, তোমার বিরুদ্ধে অনেক নালিশ শুনেছি, আজ তোমার স্বরূপ দেখেও নিলাম। কালের পর কাল আমরা বেঁচে আছি শুধু আমাদের মধ্যেকার ইউনিটির কারণে। আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি না, চাইও না, কিন্তু তুমি বিচারের মাথা হয়েও নিজেই দুর্নীতিগ্রস্ত। তোমাকে বিচারের মাথা হিসেবে রাখা মানেই আমাদের সবার ক্ষতি। এবার ওদের মধ্যে থেকে আরো একজন কথা বলে উঠল মেয়েদের গলায়। সে বলল, এই বিচার ব্যবস্থার মান সব সময় রেখেছে, আশা করব এর পরেও রাখবে। তাই কাবুসের জায়গায় এবার থেকে বসবে জিকো। সব ভ্যাম্পায়ার খুশিতে লাফিয়ে উঠল। ওই তিনজনের সামনে এবার জিকো বলে উঠল, আপনাদের বক্তব্য মাথা পেতে নিলেও আমার কিছু শর্ত আছে। প্রথমত, আমাদের এই বিচার ব্যবস্থার কিছু পরিবর্তন প্রয়োজন। কোনো একজন বিচারের মাথা না হয়ে এই বিচার ব্যবস্থা ঠিকভাবে বজায় রাখার দায়িত্ব যদি ভাগ করে দেওয়া হয় তাহলে অনেক সুবিধা হবে। কারণ ভ্যাম্পায়াররা ছড়িয়ে আছে পুরো পৃথিবী জুড়েই। কখনোই একজনের পক্ষে সম্ভব নয় সবটা দেখে রাখা। তিনজনই মাথা নেড়ে সম্মতি জানাতেই জিকো বলল তানিয়ার কথা। বলল, এই মেয়েটা জন্ম জন্ম ধরে রক্ত ঋণ বয়ে নিয়ে চলেছে। আমি একে মুক্তি দিতে চাই। অঘোর ভট্টাচার্য আর ওর পরিবার অন্যায় করেছে, ওদের শাস্তির প্রয়োজন। ওরা বহুবার আমাদের নিয়ম ভেঙেছে। হ্যাঁ, আমি সবটাই জানি, কিন্তু ওরা নিয়ম ভেঙেছে নিজেদের সন্তানের স্বার্থে। এতে খুব একটা অপরাধ হয় কি? ওরা নিয়ম শুধু ভাঙেনি, ওরা নিজেদের জীবন বিপন্ন করেছে বারবার। বাবা মা হিসেবে ওরা নিজেদের সন্তানকে সাবধানে রাখার চেষ্টা করে গেছে বারবার। এটা কি অপরাধ হতে পারে? আমার মনে হয় না। জিকো, তুমি তোমার দায়িত্ব এখন থেকেই পালন করছো দেখে ভালো লাগছে। তোমাকে আমরা অনেক দিন থেকেই লক্ষ্য করছি। বিশ্বাস আছে আমাদের যে তুমি ভুল কিছু করবে না। এতক্ষণ চুপচাপ থাকলেও এবার কাবুস এগিয়ে গিয়ে ওই তিন মূর্তির একজনকে পিছন থেকে চেপে ধরে মাথার আচ্ছাদন টেনে খুলে দিল। আচ্ছাদন খুলতেই দেখা গেল একজন অসাধারণ সুন্দরী মহিলাকে। তার মাথার চুল থেকে শুরু করে সবকিছুই অদ্ভুত লাল রঙের। ওই মহিলাকে দেখে কাবুস বলল, এত সুন্দর মুখটা আড়ালে রাখার কারণ কি? বলেই ওই মহিলার গালে হাত রাখতেই কাবুস চিৎকার করে উঠল। সভয়ে সবাই দেখলো কাবুসের হাতটা পুড়ে কুঁকড়ে গেছে। ওই মহিলা এবার কাবুসকে গলায় হাত দিয়ে তুলে ধরে বলল, নরকের রানী লিলিথকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য সবার হয় না, আর যার হয় সে হয় মালামাল হয়ে যায়, আর না হলে। বলেই হাতের চাপ বাড়াতেই কাবুসের মাথাটা ধর থেকে আলাদা হয়ে খসে পড়ে গেল। এবার লিলিথ সবার দিকে পিছন ফিরে নিজের আচ্ছাদন ঠিক করে জিকোকে বলল, তোমার পছন্দ মতো টিম তৈরি করো, কিন্তু তাড়াতাড়ি। আশা করি কাবুসের পরিণতি দেখে সবাই শিক্ষা নেবে। বলেই তিনজন যেমন এসেছিল সেইভাবেই চলে গেল। জিকো এবার কাবুসের প্রাসাদে পৌঁছে সবাইকে নিয়ে অঘোর ভট্টাচার্যের কাছে যেতেই দেখতে পেল অঘোর ভট্টাচার্য আর জ্যাসমিন বসে আছে চেয়ারে বাঁধা অবস্থায়। জিকো ওদের খুলে দিতেই অঘোর ভট্টাচার্য কেঁদে উঠল মেয়েকে দেখে।
তানিয়া ওদের কাছে যেতেই জ্যাসমিন ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। জিকো এবার তানিয়াকে বলল, তোমার হাতে দুটো অপশন আছে। এক, তুমি স্বেচ্ছায় ওদের মতো হয়ে যাও, না হলে ওদের মুক্তি দাও। এই জন্মে আমি যাদের মা বাবা হিসেবে পেয়েছি তাদের প্রতিও আমার ঋণ আছে, তাই চাইলেও আমি ওনাদের সঙ্গে যেতে পারবো না। তাহলে ওদের মুক্তি দাও। কিভাবে? আমি ওদের মন থেকে তোমার স্মৃতি ভুলিয়ে দেব, কিন্তু তাহলে তুমি চাইলেও আর ওদের দেখতে পাবে না, কখনো পাবে না। ওরাও ভুলে যাবে তোমার কথা, তোমার শত বিপদেও, আর তুমি ওদের পাবে না। তানিয়া অনেকক্ষণ একভাবে ওর অভাগা মা বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার কথা ভুলিয়ে দাও, আমাকে যেন মনে না থাকে। তবে একটা রিকোয়েস্ট আছে। কি? ওনাদের আরেক সন্তান এই সংঘাতেই শেষ হয়ে গেছে, ওনাদেরকে প্লিজ দেখে রেখো তোমরা। জিকো সম্মতি জানাতেই তানিয়া জোরে জড়িয়ে ধরল মা বাবাকে। ওদের কানে কানে বলল, ভালো থেকো তোমরা, আবার কখনো দেখা হবে। এবার অরিন আর জনি এগিয়ে এলো। অরিন তানিয়ার হাত ধরে বলল, আরেকবার ভেবে দেখবে না তানিয়া? কেন? পামেলা আছে তো। পামেলা কাবুসের বউ, ও আমাকে ফাঁসিয়েছিল একসময় মিথ্যে কথা বলে। আমার কেউ হয় না তানিয়া, তুমি তুমি যেও না। তানিয়া হঠাৎ খেয়াল করলো কেউ ওর ট্রাউজার ধরে টানছে। তানিয়া তাকাতেই জনি ওর 2 হাত বাড়িয়ে দিল তানিয়ার দিকে, ওর কোলে উঠবে বলে। তানিয়া ওকে কোলে নিতেই জনি বলল, তুমিও চলে যাবে? তানিয়া কেঁদে ফেলল। জনি ওর চোখ মুছে দিয়ে বলল, তুমি যাও, আমাদের এখানে একদম ভালো কিছু নেই, আমি একদম মন খারাপ করব না। বলেই জনি তানিয়ার কোল থেকে নেমে চোখ মুছতে মুছতে দৌড়ে পালিয়ে গেল। তানিয়া ওখানেই বসে হাউ হাউ করে কেঁদে উঠল। জিকো এবার চোখ বন্ধ করে তানিয়ার মাথায় হাত রাখতেই তানিয়া চোখ খুলে তাকালো। তাকিয়েই অবাক হয়ে গিয়ে দেখল ও নিজের ঘরে বিছানায় শুয়ে আছে, জানলা দিয়ে ভোরের আলো ঢুকছে। তানিয়া উঠে বসে চোখ কচলাতে কচলাতেই ঘরে ঢুকলেন অনুষা দেবী। মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত রেখে বলে উঠলেন, কি রে, এতদিন পর আজ তো কলেজ যা মা, পড়াশোনাটা তো করতে হবে। বাপিও কিন্তু চাইতো তার মেয়ে নিজের পায়ে দাঁড়াক। মা, আমার মনে হচ্ছে কিছু যেন মনে পড়া উচিত, কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না। আহা দেখ, ঘুম থেকে উঠে অনেক সময় এরকম মনে হয়। ও কিছু না, ওট ওট ওট, উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, তোর পছন্দের ব্রেকফাস্ট বানাচ্ছি। তানিয়া কলেজে সারাদিন হই হুল্লোড় করে ফেরার সময় হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে তানিয়ার হাত ধরে বলল, আমায় কোলে নেবে না? তানিয়া খুব অবাক হয়ে কোলে নিতেই দেখল ছোট্ট বাচ্চাটার চোখ দুটো অদ্ভুত নীল রঙের। তানিয়া ওকে জড়িয়ে ধরতেই পাশ থেকে একটা অল্প বয়সী ছেলে বেরিয়ে এসে বলল, জনি চলে এসো, বাড়ি যেতে হবে। জনি আর ওই ছেলেটার চলে যাওয়ার দিকে একভাবে তাকিয়ে রইল তানিয়া। কে জানে, কিছু কিছু ঘটনা বা লোককে দেখলে হঠাৎ এত চেনা লাগে কেন? কি যেন বলে এটাকে, দেজা ভু না কি যেন, কি জানি, হবে হয়তো। শেষ হলো আমাদের আজকের গল্প রক্তঋণ। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।